শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বিষয়ক সাপ্তাহিক আয়োজন এ সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি তানভীর এলিন। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের এই পর্বে। 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, ব্রিটিশ গবেষণা সংস্থার প্রতিবেদন। বর্তমান সরকারের টানা এক যুগে ঘুরে দাঁড়িয়েছে দেশের গ্রামীণ অর্থনীতি, দৃশ্যমান পরিবর্তন, তৃণমূলের জীবনযাত্রা। পদ্মা সেতু চালু হলে দেশের অর্থনীতিতে প্রতি বছর সরাসরি বিনিয়োগ বাড়বে $2 বিলিয়ন, মত বিশ্লেষকদের। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজ খবর। বর্তমানে যে ধরনের অর্থনৈতিক বিকাশের ধারা চলছে তা অব্যাহত থাকলে 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR তাদের সর্বশেষ এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে। এই পূর্বাভাসকে প্রত্যাশিত বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। CEBR এর পূর্বাভাসে বলা হয়েছে 2021 সাল হতে 2025 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটবে গড়ে 6.8% হারে। তবে এর পরের 10 বছর এই হার কিছুটা কমে গড়ে 6.5% হবে। করোনা পরিস্থিতি মোকাবেলা করেও যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, তাতে CEBR এর পূর্বাভাসকে প্রত্যাশিত বলেই অভিমত অর্থনীতিবিদদের। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন সামাজিক সূচকে। লন্ডন ভিত্তিক একটি রিসার্চ সংগঠন তারা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন এবং তাতে দেখা যায় 2035 সালে বাংলাদেশের বর্তমান অবস্থা 41 থেকে উন্নীত হবে 25-এ। তারা যে প্রাক্কলন করেছেন সেটি বাস্তবতার আলোকে করার চেষ্টা করেছেন। আমাদের যে উৎপাদনশীলতা আছে সেটাকে সঠিকভাবে কাজে লাগানো, সেটাই যদি হয় তখন শুধু যে আমাদের আয়তন বড় হবে তা না, আমাদের দক্ষতাও বৃদ্ধি পাবে, আমাদের মাথাপিছু আয়ও বাড়বে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানেই আমরা সাকসেসফুল হয়েছি গত 1 দশকে বা 12 বছরে, যেখানে আমরা খুব র্যাপিডলি মাথাপিছু আয় বাড়ায় নিয়ে যেতে পেরেছি। 2035 সাল নাগাদ বিশ্বের প্রথম 25টি দেশের তালিকায় যুক্ত হবে 3টি নতুন দেশ, ভিয়েতনাম, ফিলিপাইন ও বাংলাদেশ। এর মধ্যে ভিয়েতনামের অবস্থান হবে 19, ফিলিপাইনের 22 এবং বাংলাদেশের 25। এই সূচক তৈরি করা হয় কেবলমাত্র কোনো দেশের অর্থনীতির জিডিপির আকার দিয়ে। মানুষের মাথাপিছু আয় বা জীবনমান এখানে বিবেচনা করা হয়নি। জিডিপি নিয়ে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এটা এত পার্সেন্ট না এত পার্সেন্ট, কিন্তু সামাজিক খাতে আমরা যে শিশু মৃত্যুর হার কমায় আনতে পারছি, আমাদের জনসংখ্যা প্রবৃদ্ধির হার কমায় আনতে পারছি, আমরা যে জেন্ডার প্যারিটি ইমপ্রুভ করেছি, এইগুলো তো কেউ কোয়েশ্চেন করে না। এগুলো তো ইভেন আমরা পার্শ্ববর্তী ভারতের চাইতে উন্নত, পাকিস্তানের সাথে তো কম্পেয়ারই হয় না। আমাদের মাথায় রাখতে হবে এক কোভিড গেল, কিন্তু ভবিষ্যতে এই ধরনের আরেকটা শক আসলে আমরা যেন এখনকার তুলনায় অনেক বেশি প্রস্তুত থাকি। যেসব অর্থনীতিকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে তার মধ্যে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মিশর, নরওয়ে, আর্জেন্টিনা, ইসরায়েল, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নাইজেরিয়া, বেলজিয়াম, সুইডেন, ইরান এবং তাইওয়ান। বর্তমান বিশ্ব সূচকে এই দেশগুলো বাংলাদেশের উপরে। বর্তমান সরকারের টানা এক যুগে ঘুরে দাঁড়িয়েছে দেশের গ্রামীণ অর্থনীতি, দৃশ্যমান পরিবর্তন এসেছে গ্রামীণ মানুষের জীবনযাত্রায়ও। পদ্মা সেতুর মতো বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মধ্য দিয়ে উন্মুক্ত হয়েছে গ্রামীণ অর্থনীতির নতুন অধ্যায়। অর্থনীতিবিদদের মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা ও সুষম উন্নয়ন নীতি বাস্তবায়নের ফলে চাঙ্গা হয়েছে গ্রামীণ অর্থনীতি। 2009 থেকে 2021 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সাফল্যের এক যুগে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায় গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রায়। এই গ্রামীণ মানুষের দারিদ্র্য বিমোচনের জন্য টেকসই কৃষি অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকে যদি আমরা টেকসই করতে চাই তাহলে এখানে কৃষি ভিত্তিক শিল্পায়ন ছাড়া এটাকে টেকসই করা সম্ভব নয়। কৃষিভিত্তিক শিল্পায়ন, কৃষি উপকরণের এটা দেশীয় শিল্পের বিকাশের দিকে গুরুত্ব দিতে হবে। আমরা যে সমস্ত কৃষি উপকরণ বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসি, যেমন বালাইনাশক, ফার্টিলাইজার, তারপরে বীজ,
গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ আমাদেরকে বিদেশ থেকে 100% আমদানি করে আনতে হচ্ছে। এই আমদানি নির্ভর এবং পরনির্ভর অর্থনীতি দ্বারা এই কৃষিকে স্বয়ংসম্পূর্ণ দীর্ঘমেয়াদীভাবে করা যাবে না। একটা সময় ছিল যখন মানুষ শুধু খেয়ে পরে বাঁচার স্বপ্ন দেখত। সময়ের ব্যবধানে বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের ফলে আজ তারা স্বপ্ন দেখছে উন্নত জীবনের। গ্রামে এখন যে ইনকাম, কৃষির চাইতে তারা বেশি ইনকাম করে বিভিন্ন অন্যান্য সোর্স থেকে, এবং সেই ইনকামটা কিন্তু প্রধানত আমি বলবো যে আমাদের গ্রামীণ যে স্বাচ্ছন্দ্য যে জীবনযাত্রার মান উন্নয়ন, সেখানে একটা বিরাট ভূমিকা রাখছে। এই জায়গাটাতে আমি মনে করি যে বাংলাদেশ পাকিস্তান বা ভারতের চাইতে ভালো করেছে। বাংলাদেশ একটা বড় একটা জিওগ্রাফিক্যাল পজিশনটা খুবই অ্যাডভান্টেজিয়াস, একদিকে ভারত একদিকে চীন আছে, এবং আমরা যদি এই দুটোকে লেভারেজ করতে পারি তাহলে কিন্তু আমাদের বাণিজ্যিক বিনিয়োগ ইত্যাদি সম্ভাবনা আমরা অনেক বাড়াতে পারবো। অর্থনীতির চাকায় গতি আনতে সরকার স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনার পাশাপাশি বৃহৎ প্রকল্প হাতে নেয়। উদ্যোগ নেয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার, পর্যায়ক্রমে বাস্তবায়ন করে বৃহৎ প্রকল্প। স্বপ্নের পদ্মা সেতু যার মধ্যে অন্যতম। পদ্মা সেতু ইতোমধ্যেই দৃশ্যমান। সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত হলে দক্ষিণাঞ্চল সহ দেশের অর্থনীতিতে নতুন করে গতি আসবে। দক্ষিণাঞ্চলে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের সম্প্রসারণ ঘটবে। পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে যোগাযোগের যখন উন্নতি হয়, তখন এটার আপনার যেটা আমরা বলি ইংরেজিতে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এটার কিন্তু একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুলি চলে আসবে অটোমেটিকলি। আপনি দেখবেন যে অনেকগুলি জিনিসগুলি একটার পর একটার হইতে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা এখন ফোকাস কৃষি খাতের উপরে এবং অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির উপরে, বিকজ আমাদের দেশে আমাদের নিজেরও আমাদের পারচেসিং পাওয়ার বাড়তেছে, এটাও কিন্তু আপনার একটা গেম চেঞ্জার হবে। বিশ্লেষকগণ বলছেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্পনগরী স্থাপন এবং চলমান বৃহৎ প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে 2041 সালে পূর্বেই উন্নত দেশের পর্যায়ে রূপান্তরিত হবে বাংলাদেশ। পদ্মা সেতু চালু হলে দেশের অর্থনীতিতে প্রতি বছর সরাসরি বিনিয়োগ বাড়াবে $2 বিলিয়ন। পাশাপাশি সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। বিশ্লেষকদের মতে এই মেগা প্রকল্প চাঙ্গা করবে 56,000 বর্গ মাইলের প্রতিটি প্রান্তকে। পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের জিডিপি বাড়বে 1.26%। বাস্তবায়নে প্রতিটি পদক্ষেপে সীমাহীন শঙ্কা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে অবশেষে পদ্মার বুকে ডানা মেলেছে স্বপ্নের পদ্মা সেতুর পরিপূর্ণ অবকাঠামো। এই প্রকল্প সামনের দিনগুলোতে দেশের পিছিয়ে পড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলকে যুক্ত করবে মূল অর্থনীতির সাথে। এক সমীক্ষায় বলা হয়েছে, পদ্মা সেতু চালুর প্রথম বছরেই সেতু দিয়ে দৈনিক 8,000-এর বেশি যানবাহন চলাচল করবে, আর এ থেকে আয়ের পরিমাণ দাঁড়াবে 700 কোটি টাকার উপরে। সব মিলে এই ধরনের একটা সেতুর খরচ উঠতে 25 থেকে 30 বছর লাগে, এবং প্রথম 5 বছরের আলাদা কোনো হিসাব আসলে নাই। বছরে 500 থেকে 800 কোটি টাকা আমাদের রেভিনিউ আসতে পারে। আমাদের গাড়ির সংখ্যা প্রতিদিনের যদি হিসাব করি, আমরা আশা করছি যে 6 থেকে 8,000 গাড়ি প্রতিদিন যাবে। পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর যাতায়াতে 2 ঘন্টার বেশি সময় বাঁচবে, রাখবে আঞ্চলিক যোগাযোগে বিশেষ অবদান। ইকোনমিক করিডোর অর্থ হলো সড়ক, তার পাশে বিনিয়োগ, তার সাথে কর্মসংস্থান, এবং এটার ফলে সরকারের ব্যক্তি খাতের উদ্যম সেটাকে প্রণোদিত করা। এগুলোর মাধ্যমে আমরা যদি পদ্মা সেতুকে কাজে লাগাতে পারি, তাহলে কেবলমাত্র এটা একটা যোগাযোগের করিডোর হবে না, এটা হবে হলো একটা অর্থনৈতিক করিডোর। যে অর্থনৈতিক করিডোরটা কেবলমাত্র বাংলাদেশের অভ্যন্তরে না, এটা আমাদের যে উপ আঞ্চলিক যে সহযোগিতা আমাদের ভারত, নেপাল, ভুটানের সাথে, সেখানেও এটা একটা অনুঘটক হিসাবে কাজ করতে পারে। সরকারের নিজ অর্থায়নে তৈরি করা হয় স্বপ্নের এই পদ্মা সেতু প্রকল্প। এই প্রকল্পে যানবাহন থেকে প্রত্যক্ষ আয়ের বাইরেও প্রতি বছর অর্থনীতিতে সরাসরি বিনিয়োগ বাড়ার পাশাপাশি তৈরি করবে নতুন নতুন কর্মসংস্থানের। দর্শক, এবারে এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সময়ের সর্বশেষ আপডেট। শুরুতেই জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট। গত সপ্তাহে বলেছিলাম সূচকটি কিছুটা রিটেস্ট করে আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় যেতে পারে, ঠিক সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি ট্রেডিং ভলিউমের দিকেও তাকাই, তাহলেও দেখতে পাবো ট্রেডারদের মধ্যে বুলিশ বা ক্রয় করার প্রবণতা বেশি ছিল। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 5,834 এবং সর্বনিম্ন 5,564 পয়েন্টে স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা। একই দৃশ্য দেখতে পাচ্ছি সিএসসি সূচকটির।
সূচকটি এ সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে এবং এখানেও ট্রেডারদের মধ্যে বুলিশ প্রবণতা ছিল। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 16,862 এবং সর্বনিম্ন 16,099 পয়েন্টে স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে। প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। দর্শক, নিউ ইয়র্ক কম্পোজিট সূচকটি বিগত সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 15,013 এবং সর্বনিম্ন 14,270 পয়েন্ট স্পর্শ করে। এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। সাংহাই সূচকটি এই সপ্তাহে রিটেস্ট শুরু করেছে। কিছুটা নিম্নমুখী প্রবণতায় থাকার সম্ভাবনা আছে এ সপ্তাহে। গত সপ্তাহে সূচকটি 3,586 এবং সর্বনিম্ন 3,374 পয়েন্ট স্পর্শ করে। সবশেষে দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। বোম্বে সেন্সেক্স সূচকটি এই সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে। গত সপ্তাহে সর্বোচ্চ 48,869 এবং সর্বনিম্ন 47,603 পয়েন্ট স্পর্শ করে। করোনার এই মহামারীতে দেশীয় এয়ারলাইন্সগুলোর ভরসা হয়ে দাঁড়িয়েছে অভ্যন্তরীণ রুট। করোনার কারণে আন্তর্জাতিক রুটের অচলাবস্থা দূর না হলেও অভ্যন্তরীণ রুটে প্রতিনিয়ত বাড়ছে যাত্রী সংখ্যা। আর যাত্রীদের কথা মাথায় রেখে অভ্যন্তরীণ রুটেও কানেক্টিং ফ্লাইট পরিচালনার কথা ভাবছে দেশীয় এয়ারলাইন্সগুলো। গত বছরের শুরুতেই করোনা সংক্রমণে মার্চ থেকে মে পর্যন্ত বন্ধ ছিল সব ধরনের উড়োজাহাজ চলাচল। জুন থেকে কোনো মতে জোড়াতালি শিডিউলে শুরু হয় উড়োজাহাজ চলাচল। 5 মাসের মাথায় আগস্টের শেষ দিকে সরব হয় আকাশপথ। তবে অক্টোবরের পর পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও করোনার দ্বিতীয় ঢেউ দেশি এয়ারলাইন্সগুলোর সামনে নিয়ে আসে নতুন সংকট। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ রুটেই ভরসা রাখছে দেশীয় এয়ারলাইন্সগুলো। হাঁটি হাঁটি পা করেছে। জুন থেকে শুরু হলো, ফ্লাইটে একটু একটু বাড়লো। জুন থেকে জুলাই আসলো, জুলাই থেকে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে এসে কিন্তু অনেকাংশেই স্বাভাবিক হয়ে আসছে ডোমেস্টিক ফ্লাইটের। আমি যদি যাত্রী সংখ্যা বলি, ক্যাপাসিটি বাড়া বলি, তা আমরা শুরু থেকেই চেষ্টা করেছি যাত্রীদের উৎসাহ দিয়ে ফেরত না আসার জন্য। ওইটার কারণে আমাদেরকে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে। আমরা যাত্রীর প্রথম দিকে বলি, যাত্রী সংখ্যার সেরকম ডিমান্ড না থাকার পরেও আমরা ফ্লাইট চালিয়েছি, অল্প যাত্রী নিয়েও ফ্লাইট চালিয়েছি, ইভেন লেস দেন 50%, 40%, 30% ক্যাপাসিটি দিয়েও ফ্লাইট চালিয়েছি, যেন লোকজন সাহস রাখে। করোনা শুরুর সময় যাত্রীরা আকাশ ভ্রমণের ক্ষেত্রে যে আস্থাহীনতার মুখে পড়েছিলেন সে পরিস্থিতি এখন নেই বললেই চলে। সকল স্বাস্থ্যবিধি মেনে দেশীয় এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করায় নতুন বছরে কিছুটা স্বস্তিতে রয়েছে এভিয়েশন ব্যবসা। বর্তমান সময় আমি বলবো এটা ডে বাই ডে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বিশেষ করে গত জুন মাস থেকে যখন আমাদের ডোমেস্টিক ফ্লাইটগুলো শুরু হয়েছে, আমাদের সিভিল এভিয়েশন অথরিটি প্লাস আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তরের যে বেশ কিছু নির্দেশনা ছিল স্বাস্থ্যগত, তো প্রত্যেকটা নির্দেশনা যেমন আমরা পরিপালন করার চেষ্টা করেছি, অ্যাজ ওয়েল এজ প্যাসেঞ্জারও এটা মেনটেন করেছে এবং ডে বাই ডে এভিয়েশনমুখী হয়েছে। আমি বলবো যে তখনকার প্রেক্ষাপটে বর্তমানে নভেম্বর এবং ডিসেম্বর মাসে প্যাসেঞ্জার আমি বলবো যে মোর দেন 80% প্যাসেঞ্জার এখন বিভিন্ন সেক্টরে আমরা ফ্লাই করছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলে শতাধিক ফ্লাইট প্রতিদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উঠানামা করছে, যার মধ্যে প্রায় 80 ভাগই অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। সিলেটে কিন্তু ইতিমধ্যেই রাত দিন কাজ করে আমরা করোনার মধ্যেই আমাদের সিলেট উসমানী বিমানবন্দর, যেটা আমরা ফ্লাইট চালু করেছি, আমাদের কক্সবাজার বিমানবন্দর, মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন কক্সবাজারকে নিয়ে, সেইখানে রিভার রিক্লিমেশনের মাধ্যমে রানওয়ে আরও বাড়ানো হবে, আরও 1700 ফিট। এর বাইরেও আমাদের বরিশাল এয়ারপোর্ট, সেখানেও রানওয়ে বৃদ্ধি করা, সাথে সাথে আপনার টার্মিনাল নির্মাণ করা, সেই কাজও আমরা হাত দিতে চলেছি। দেশের প্রত্যেকটা বিমানবন্দরে নতুন নতুন বিমান সংযোজন প্লাস বিমানবন্দরগুলো আধুনিকায়ন করা, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ আসে, দেশি হোক বিদেশি হোক, বাংলাদেশের যে একটা উন্নয়ন তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের এভিয়েশন সেক্টর বলেন, আমাদের পর্যটন শিল্প বলেন, সমস্ত কিছুই যাতে সাথে সাথে তাল মিলিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের মন্ত্রণালয় কাজ করে চলেছে। আন্তর্জাতিক রুট স্বাভাবিক হওয়ার অপেক্ষায় না থেকে ব্যবসা টিকিয়ে রাখতে অভ্যন্তরীণ রুটের প্রতি নজর দিচ্ছে দেশীয় এয়ারলাইন্সগুলো। এক্ষেত্রে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ঢাকাকে হাব না ভেবে সিলেট টু কক্সবাজার, বরিশাল টু চট্টগ্রাম, রাজশাহী টু যশোর এমন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার কথা ভাবছে এয়ারলাইন্সগুলো। এক্ষেত্রে অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে রিফুয়েলিং ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন তারা। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ফ্লাইটের উপরে আমরা
ইনভলভ না হয়ে, আমরা ডিপেন্ডেন্ট না হয়ে লোকাল ফ্লাইটগুলোর উপর গুরুত্ব দেওয়া, লোকাল কোম্পানিগুলিকে আরও তাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে তারা যেন কানেক্টিং ফ্লাইটটা করেন। এখন যেটা আসছে ঢাকা টু চিটাগং, ঢাকা টু বরিশাল। এখন বরিশালের মানুষ যদি চিটাগং কক্সবাজার যেতে চায় তাহলে আমার মনে হয় ডাইরেক্টলি কানেক্টিং ফ্লাইটটা করা উচিত। কারণ তারা ঢাকায় এসে এটাকে বদল মনে করেন, আবার এখানে ট্রানজিট করাটা, আবার সেখান থেকে কক্সবাজার যাওয়াটা, এটা করা খুবই গুরুত্বপূর্ণ। ভালো ডিমান্ড আছে, সিলেট থেকে চিটাগং কক্সবাজার ডিমান্ড আছে, সিলেট কক্সবাজার ডিমান্ড আছে, যশোর চিটাগং ডিমান্ড আছে, সৈয়দপুর যশোর, সৈয়দপুর চিটাগং ডিমান্ড আছে। আমাদের বিবেচনায় আছে, আমরা এটা আমাদের অনেক দিনেরই চিন্তাভাবনা আছে, আমরা কিছু সার্কেল ফ্লাইট করব। প্যাসেঞ্জারদের আসলে এখানে ট্যাক্সেশনের, ডাবল ট্যাক্সেশনের যে ব্যাপারগুলো আছে সেটা থেকে কিছু পরিত্রাণ পাওয়া এবং ফেয়ারের এবং সময় দুটো কি আসলে এখানে আমি বলবো যে সার্ভিসের মধ্যে চলে আসা। মানুষের জীবনমান বাড়ায় দেশীয় আকাশপথে প্রতিনিয়ত বাড়ছে যাত্রী সংখ্যা। 2012-13 সালে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রী ছিলেন 6.5 লাখ। 2015 সালে তা হয় 9.25 লাখ। 2017 সালে যাত্রী বেড়ে হয় 12.5 লাখ, আর 2019 সালে তা বেড়ে হয় 18,21,000। এই হিসেবে দেখা গেছে অভ্যন্তরীণ রুটে 6 বছরে যাত্রী বেড়েছে 3 গুণেরও বেশি। দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার। এবারে বিশ্ব অর্থনীতি প্রসঙ্গ। করোনার প্রভাবে দেশে বিদেশে সংকুচিত হয়েছে অর্থনীতি। অসংখ্য মানুষ চাকরি হারিয়েছেন, কমেছে আয়। তবে এর মধ্যে অদ্ভুত আচরণ করেছে বৈশ্বিক শেয়ার বাজার। সাধারণত বৈশ্বিক পরিস্থিতি খারাপ হলে পুঁজিবাজারেও তার নেতিবাচক প্রভাব পড়ে। তবে প্রযুক্তির খাতের শেয়ারের উত্থান, জুয়ারিদের বাজি, এসব কিছুই ইতিবাচক রেখেছিল গেল বছরের বৈশ্বিক শেয়ার বাজার। করোনায় অন্যতম বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু তা সত্ত্বেও বছরের প্রথম অংশ বাদে বাকি সময় চাঙ্গা ছিল ওয়াল স্ট্রিট। গত বছর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি ভিত্তিক সূচক নাসদাক বেড়েছে 42%। অপর আরেকটি সূচক S&P 500 বেড়েছে 15%। করোনার ছোবলে জর্জরিত যুক্তরাজ্যের পুঁজিবাজার অবশ্য অর্থনীতির সঙ্গে তাল মিলিয়েই চলেছে। বিদায়ী বছরে FTSE 100 সূচক কমেছে 14%। অবশ্য প্রথমে যেভাবে সূচক কমছিল, পরের কয়েক মাস সে পরিস্থিতি পাল্টে যায়। উত্থানেই ছিল সূচকটি। একই অবস্থা ভারতের শেয়ার বাজারেও। অর্থনৈতিক সংকটের মুখেও দেশটির শেয়ার বাজার গত শুক্রবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, বাজারের এই চাঙ্গাভাবের পেছনে বাজারের নিজস্ব নিয়ম যেমন কাজ করেছে, তেমনি বিনিয়োগকারীদের অতি উৎসাহ কাজ করেছে। নোট ছাপার কারণে তারল্য বেড়ে যায়, এতে আর্থিক সম্পদের মূল্য বেড়ে যায়। সে কারণেই বিশ্বজুড়ে শেয়ার বাজারে এই তেজি ভাব। মার্কিন সূচক নাসদাক বৃদ্ধির কারণ হল মহামারীর মধ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর বাড়ন্ত। নাসদাকে অন্তর্ভুক্ত গুগল, অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন ও ফেসবুকের সম্মিলিত মূল্য বাকি 95% কোম্পানির সমপরিমাণ। ফলে নাসদাক সূচক দেখলে মনে হবে না যুক্তরাষ্ট্রে করোনা বলে কিছু আছে। এছাড়া জুয়ারিদের একটি ভূমিকা তো আছেই। বাজার চাঙ্গা হওয়ার পক্ষে তারা এখন বেশি বাজি ধরছেন। 2012 সালের পর জুয়ারিদের বাজার নিয়ে এতটা আশাবাদী হতে দেখা যায়নি। প্রকৃত অর্থনীতির সংকোচনের মুখে বিশ্ব শেয়ার বাজারের এই উত্থান বিশ্লেষকদের বেশ কৌতূহল জাগাচ্ছে। কিছু কোম্পানির ভালো ব্যবসা হয়েছে, মানুষও সেদিকে ধাবিত হয়েছে। আসলে শেয়ার বাজারের নিজস্ব একটি জগৎ আছে, যেখানে বিনিয়োগকারীরা ভবিষ্যৎ দেখেন, নতুন আশা করেন। 2021 সালে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলেই এখন বিশ্বাস মানুষের। সেই ভরসায় হয়তো এই বিনিয়োগ বৃদ্ধি। দর্শক, এবারে এক নজরে দেখে আসি অর্থনীতির আরও কিছু খোঁজখবর। টানা 2 দফা কমানোর পর সোনার দাম বৃদ্ধি করেছেন দেশের গহনা ব্যবসায়ীরা। এ দফায় সব ধরনের সোনার দাম ভরিতে 1983 টাকা বাড়ানো হয়েছে। গত 6 জানুয়ারি থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 74,650 টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং US নির্বাচন পরবর্তী পরিস্থিতি, তেলের দরপতন এবং নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি বা 11.664 গ্রাম 22 ক্যারেটের সোনা ৭৪,৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ৭১,৫০০ টাকায়। 18 ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ৬২,৭৫২ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৫২,৪৩০ টাকায়। লবণ উৎপাদনে চাষিদের ঋণ দিচ্ছে সরকার। কক্সবাজার ও চট্টগ্রাম জেলার প্রান্তিক লবণ চাষিদের ঋণ দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। বিসিক নিজস্ব তহবিল থেকে স্বল্প সুদে এই ঋণ দেবে। শিল্প সচিব KM আলী আজম কক্সবাজারের লবণ শিল্পের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। কক্সবাজার ও চট্টগ্রাম জেলার প্রান্তিক লবণ চাষিদের ঋণ দিতে বিসিক প্রাথমিকভাবে ৫ কোটি টাকার ঋণ কর্মসূচি হাতে নিয়েছে। পর্যায়ক্রমে এ তহবিল বাড়ানো হবে। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এ সময়ের অর্থনীতি, কক্ষ নং 3006, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এসময়ের অর্থনীতি@gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সে পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।